সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি বাহিনীর রক্তহিম করা আরও কয়েকটি হামলা চালিয়েছে ফিলিস্তিন যোদ্ধারা। এক হামলায় শক্তিশালী বোমার বিস্ফোরণে 6 দখলদার সেনার শরীর ছিন্নভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। মিশর থেকে টানেলের মাধ্যমে গাজায় অস্ত্র সরবরাহ নিয়ে ইসরায়েলি উদ্বেগের মধ্যে যুদ্ধে একটি শক্তিশালী মিসাইল ব্যবহারের কথা জানিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। লেবানন, ইয়েমেন ও ইরাকের যোদ্ধারা ইসরায়েলে আবার সিরিজ হামলা চালিয়েছেন। ইরানের নতুন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাবে তার প্রশাসন। আল মায়াদিনের খবরে বলা হয়, সোমবার বিকাল থেকে গাজা সিটির তাল আল হাওয়ায় বিমান থেকে কার্পেট বোমা ফেলছে ইসরায়েল। এই বর্বরতা প্রতিহত করতে দখলদারদের বিরুদ্ধে পুরোদমে হামলা চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিন যোদ্ধারা। হামাসের আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তাল আল হাওয়ার দক্ষিণ পশ্চিমে 6 সেনা সদস্য নিয়ে গঠিত একটি পদাতিক টহল ইউনিটের বিরুদ্ধে সফলভাবে রাদিয়া নামের অ্যান্টিপার্সোনাল এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন তারা। ভয়ঙ্কর বিস্ফোরণে ইউনিটের সব সেনা নিহত হন এবং তাদের শরীর ছিন্নভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। ওই অঞ্চলের সালেহাত এলাকায় একটি ইসরায়েলি মিলিটারি জিপকে বোমায় উড়িয়ে দেয় আল কাসাম। ইন্ডাস্ট্রি স্ট্রিটে আরেকটি জিপ ধ্বংস করা হয় ইয়াসিন শেলের আঘাতে। সোমবার তাল আল হাওয়ার পশ্চিমে 17তম সার্কেলে শাওয়াজ 3 শ্রেণীর পেনিট্রেটর ব্যবহার করে ইসরায়েলের একটি এপিসিকে আঘাত করেন কাসামের যোদ্ধারা। এ সময় রাশিদ স্ট্রিটে মিলিটারি গ্রেডের একটি D9 বুলডোজারকেও আঘাত করা হয়। তাছাড়া বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাল আল হাওয়ার দিকে এগোতে থাকা ইসরায়েলের একটি মার্কাভা 4 ট্যাঙ্কে আঘাত করে হামাসের সামরিক শাখা। ইসলামিক জিহাদের আল কোদস ব্রিগেড জানিয়েছে, তাল আল হাওয়ায় অগ্রসরমান দুটি সামরিক যানকে আগে থেকে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে উড়িয়ে দিয়েছেন তারা। সেখানে সমবেত দখলদার বাহিনীর উপর মর্টার হামলাও চালান তাদের যোদ্ধারা। প্যালেস্টিনিয়ান মুজাহিদিন মুভমেন্টের আল মুজাহিদিন ব্রিগেডস জানিয়েছে, তারা ওই এলাকায় দখলদার সেনাদের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছেন। এদিকে উত্তর গাজার পাশাপাশি নেতজারিম অক্ষে অবস্থান নেওয়া সেনাদের লক্ষ্য করে 114 mm রকেট আর্টিলারি হামলা চালিয়েছে আল কাসাম। সেখানে ইসরায়েলের একটি কমান্ড সেন্টারে মর্টার হামলা চালায় আল কোদস। সোমবার নেতজারিমে ইসরায়েলি সেনা অবস্থানগুলোতে রকেট হামলার ফুটেজ প্রকাশ করে আল কাসাম। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, হামলার পর নিহত এবং আহত সেনাদের সরাতে নেতজারিমে কয়েকটি হেলিকপ্টার অবতরণ করে। তাছাড়া গাজার পূর্বে নাহাল ওজ সামরিক অবস্থানে ইসরায়েলের অপারেশনস কমান্ড হেডকোয়ার্টারে 107 mm রকেট আর্টিলারি শেলের কয়েকটি ব্যারেজ নিক্ষেপ করে আল কোদস, আবু আলী মুস্তাফা ব্রিগেডস ও আল আকসা মার্টার্স ব্রিগেডস। এদিন গাজা সিটির আল শুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর বোমা ও মর্টার হামলার ফুটেজ প্রকাশ করে আল কোদস এবং আল মুজাহিদিন ব্রিগেডস। সোমবার বড় অর্জনের কথা জানিয়েছে আল মুজাহিদিন ব্রিগেডস। যুদ্ধের মাঠে হাসিব 111 মিসাইল ব্যবহারের খবর দিয়ে তারা জানিয়েছেন, গাজা যুদ্ধ চলাকালীন এই মিসাইল উদ্ভাবন করেছেন তারা। এক ভিডিও ক্লিপে ইসরায়েলি সেনাদের উদ্দেশ্যে তারা বলেছেন, তোমাদের মৃত্যুর আগাম বার্তা হিসেবে এই হাসিব ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করা হয়েছে। স্থানীয় মিডিয়া বলেছে, 9 মাসের যুদ্ধে এটি ছিল প্রতিরোধ যোদ্ধাদের সবচেয়ে বড় অর্জন। ফিলিস্তিনিদের সমর্থনে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে সিরিজ অভিযান চালিয়েছে। সোমবার অধিকৃত শেবা ফার্মের জিবদিন ব্যারাকে রকেটের আঘাত হেনে অভিযান শুরু করেন তারা। এরপর আল রাহেব সাইডে আর্টিলারি শেলের মাধ্যমে আঘাত করা হয়। এদিন তারা এক ঝাঁক কাতিউষা রকেটের আঘাতে ইসরায়েলের হাগোস্ট্রিম বসতিকে লণ্ডভণ্ড করে দেন। যথাযথ অস্ত্রের মাধ্যমে মেতুল্লাহ এবং আল মানারা বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থান করা দুটি বাড়িতেও হামলা করা হয়। বাড়ি দুটি সরাসরি আক্রান্ত হয় এবং সেখানে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটে। মার্কিন ম্যাগাজিন দ্য আটলান্টিক সোমবার লিখেছে, হিজবুল্লাহ এবং হামাসের বিরুদ্ধে জয়ের যে দাবি করছে ইসরায়েল, তা স্রেফ বিপজ্জনক বাগাড়ম্বর। ইসরায়েলের রাজনীতিবিদ এবং কর্মকর্তাদের বরাতে ম্যাগাজিনটি লিখেছে, লেবাননের বিরুদ্ধে সম্ভাব্য ইসরায়েলি যুদ্ধের লক্ষ্যমাত্রা কখনো পূরণ হবে না। এতে উল্লেখ করা হয়, একটি গতানুগতিক সেনাবাহিনীর চেয়ে অনেক ভালো দক্ষতা রয়েছে হিজবুল্লাহর। ইসরায়েলকে পরাস্ত করার সব কৌশল তাদের জানা। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক মঙ্গলবার সকালে জানিয়েছে, গাজায় চলমান বর্বরতার জবাবে ইসরায়েলের
এইলাত বন্দরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছেন তারা। এর আগে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার এইলাতে এই হামলার কথা জানিয়েছিলেন। সারি জানান, ইরাকি যোদ্ধাদের সঙ্গে যৌথভাবে কয়েকটি ড্রোনের মাধ্যমে পরিচালিত এই হামলা সফল হয়েছে। লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছেন তারা। ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে এ ধরনের যৌথ হামলা অব্যাহত থাকবে বলে জানান ইয়েমেন এবং ইরাকের যোদ্ধারা। আল জাজিরার খবরে বলা হয়, শান্তি আলোচনায় নতুন নতুন বাধা তৈরির জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়ী করেছে হামাস। চলতি সপ্তাহে হামাস ইসরায়েল পরোক্ষ আলোচনা শুরুর তৎপরতার মধ্যে এই অভিযোগ করা হলো। সোমবার এক বিবৃতিতে হামাস বলেছে, তারা আলোচনার জন্য নমনীয়তা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখালেও নেতানিয়াহু নতুন নতুন বাধা যোগ করছেন। বিবৃতিতে নেতানিয়াহুর ছলচাতুরি এবং অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানানো হয়। সম্প্রতি হামাস শান্তি আলোচনার জন্য কিছুটা নমনীয়তা দেখালে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আশাবাদের সৃষ্টি হয়, কিন্তু রোববার নেতানিয়াহু 4টি দাবি জানালে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়। তার একটি শর্ত ছিল, যে কোনো সম্ভাব্য চুক্তিতে অবশ্যই যুদ্ধের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আবার যুদ্ধ শুরু করার সুযোগ থাকতে হবে। তার এই দাবি আলোচকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে, এমনকি ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারাও এতে ক্ষুব্ধ হন। হামাসের এই বিবৃতির পর সংগঠনের নেতা ইসমাইল হানিয়া গাজা সিটিতে ইসরায়েলি হামলা বৃদ্ধি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, এটি শান্তি আলোচনা ভণ্ডুল করার চেষ্টা। হানিয়া বলেন, মধ্যস্থতাকারীদের উচিত হবে আলোচনা ভণ্ডুল হওয়ার জন্য নেতানিয়াহু এবং ইসরায়েলি সেনাবাহিনীকে দায়ী করা। এদিকে সোমবার কায়রোতে মিশর, ইসরায়েল, জর্ডান ও মার্কিন মধ্যস্থতাকারীদের বৈঠকের পর হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি বলেছেন, মধ্যস্থতাকারীরা হামাস এবং ইসরায়েলের মধ্যকার মত পার্থক্য ঘোচানোর সর্বোচ্চ চেষ্টা করছেন। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হিজবুল্লাহর প্রতি তার দেশের দৃঢ় সমর্থনের কথা জানিয়েছেন। একই সঙ্গে গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। কট্টরপন্থী সাইদ জালিলিকেও হারিয়ে শুক্রবার ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন মধ্যপন্থী পেজেশকিয়ান। এরপর হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর কাছে পাঠানো এক বার্তায় তিনি প্রতিরোধ সংগঠনের প্রতি ইরানের সমর্থনের কথা জানান। প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর পেজেশকিয়ানের এটি প্রথম কোনো পররাষ্ট্রনীতি বিষয়ক মন্তব্য। বার্তায় তিনি বলেন, প্রতিরোধের অধিকারের প্রতি সমর্থন ইরানের মৌলিক নীতি এবং হিজবুল্লাহর প্রতিরোধ যুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ করবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, তেহরান লেবানিজদের প্রতি সমর্থন জানাতে দ্বিধা করবে না। ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, দখলদাররা যদি এই অঞ্চলে বিশেষ করে লেবাননে হামলা করার মতো দুঃসাহস দেখায়, তার পরিণতি ভালো হবে না। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর শনিবার পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছিলেন হিজবুল্লাহ মহাসচিব। এদিকে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রেসিডেন্টের সঙ্গে আলাপে পেজেশকিয়ান দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব তুলে ধরে সম্পর্ক আরও বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির আমলে রাশিয়ার সঙ্গে যেসব চুক্তি হয়েছে তা বাস্তবায়ন করবে নতুন প্রশাসন। তুরস্কের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করা হবে বলে জানান ইরানের নতুন প্রেসিডেন্ট। রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলকে তিরস্কার করার পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সমর্থন জানাতে ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে ব্রাজিল। সোমবার এক বিবৃতিতে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই চুক্তি ফিলিস্তিনকে অর্থনৈতিকভাবে টেকসই করার কার্যকর একটি পদক্ষেপ, যাতে করে দেশি প্রতিবেশীদের সঙ্গে সম্প্রীতির সঙ্গে শান্তিপূর্ণ অবস্থান করতে পারে। ব্রাজিল ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইব্রাহিম আল জেভেন এই সিদ্ধান্তকে সাহসী, সমর্থনমূলক এবং সময়োপযোগী অভিহিত করে বলেছেন, এটি ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে সমর্থনের কার্যকর উপায়। মে মাসে প্রেসিডেন্ট লুলা ডি সিলভা গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছিলেন। অবরুদ্ধ উপত্যকায় গণহত্যা শুরুর কয়েক সপ্তাহ পর লুলা হিটলারের হলোকাস্টের সঙ্গে ইসরায়েলের কার্যকলাপের তুলনা করেন। ব্রাজিল সহ অনেক লাতিন আমেরিকান দেশ আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলাকে সমর্থন করেছে। আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির বিভিন্ন অংশ থেকে গণহারে সরে যাওয়ার ইসরায়েলি নির্দেশের পর রোগী ও স্টাফ শূন্য হয়ে পড়েছে আল আহলি আরব হাসপাতাল এবং পেশেন্টস ফ্রেন্ডস বেনেভোলেন্ট সোসাইটি হাসপাতাল।
তাছাড়া সোমবার মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবির এলাকার একটি স্কুল কমপ্লেক্সে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের উদ্বাস্তু বিষয়ক জাতিসংঘ সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজ্জারিনি বলেছেন, ইসরায়েলের চলমান বর্বরতার কারণে গাজায় জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার পরিচালিত অফিসের অর্ধেকেরও বেশি ধ্বংস হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সোমবার পর্যন্ত 38,193 ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশ শিশু ও নারী। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে চালানো হামলায় 5 ভারতীয় সেনা নিহত এবং আরও 6 সেনা গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে কাথুয়া জেলার মাচিদি এলাকায় এই হামলা হয় বলে এনডিটিভি জানিয়েছে। সড়কে টহল দেওয়ার সময় হামলার শিকার হন সেনা সদস্যরা। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হঠাৎ সন্দেহভাজন বিদ্রোহীরা হামলা শুরু করেন। গ্রেনেড ও রকেট ছুড়তে থাকেন তারা। এক পর্যায়ে সেনারা পাল্টা হামলা শুরু করলে তারা জঙ্গলে পালিয়ে যান। কর্মকর্তারা জানান, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে দফায় দফায় গোলাগুলি হয়েছে। মাত্র 48 ঘন্টার মধ্যে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাদের উপর এটি দ্বিতীয় হামলা। এর আগে রোববার রাজৌরি জেলায় একটি সেনা ক্যাম্পে হামলায় 1 সেনা আহত হন। শনিবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর। ওই দিন রাতে কুলগাম জেলার মদেরগাম গ্রামের ফ্রিসাল এলাকায় বিদ্রোহীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে 2 সেনা নিহত হন। শ্রীলঙ্কা মনিটর জানিয়েছে, ভারতের উদ্বেগ বাড়িয়ে নিজেদের বন্দরে চীনা নজরদারি জাহাজ ভেড়ানোর অনুমতি দিচ্ছে শ্রীলঙ্কা। ভারত সরকারের আপত্তিতে এই বছরের জানুয়ারিতে চীনা জাহাজের ওপর বিধিনিষেধ জারি করেছিল কলম্বো। এবার সেই বিধিনিষেধ প্রত্যাহার করা হলো। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলী সাবরি বলেছেন, আলাদা আলাদা দেশের জন্য আলাদা আলাদা নিয়ম কখনো প্রযোজ্য হতে পারে না। অন্য দেশকে অনুমতি দিয়ে আমরা চীনকে বাধা দিতে পারি না। তিনি জানান, আগামী বছর থেকে নিজেদের বন্দরে বিদেশি নজরদারি জাহাজকে প্রবেশের অনুমতি দেবে প্রশাসন। সম্প্রতি জাপান সফরে যাওয়ার সময় সেখানকার সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাবরি বলেন, নিয়ম একটাই হওয়া উচিত, আমরা কারো পক্ষ নিতে পারি না। তাছাড়া চীনের এই সমীক্ষাকারী জাহাজ সমুদ্রে জরিপের কাজ এবং তথ্য সংগ্রহ করে বিশ্বের বাকি অংশের সঙ্গে সেই তথ্য ভাগ করে বাণিজ্যিকভাবে তা কাজে লাগানোর সুযোগ দেবে। এর সুফল পাবে শ্রীলঙ্কাও। ভারতের সন্দেহ, সমীক্ষার নামে আসলে গুপ্তচর বৃত্তির কাজ করবে চীনা জাহাজ। গত বছর শ্রীলঙ্কার বন্দরে ঘাঁটি গেড়েছিল চীনের জাহাজ ইউ-115। এই ঘটনার বিরুদ্ধে সরব হয় ভারত। কার্যত ভারতের চাপে শেষ পর্যন্ত চীনা জাহাজকে ফেরাতে বাধ্য হয় শ্রীলঙ্কা। এবার দ্বীপরাষ্ট্রটি সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় নতুন করে উদ্বেগ বাড়ছে ভারতের। রাজনৈতিক মহলের দাবি, ধীরে ধীরে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে শুরু করেছে শ্রীলঙ্কা। গত বছরের মে মাসে চায়না মার্চেন্টস গ্রুপ কলম্বো বন্দরে $400 মিলিয়ন বিনিয়োগের ঘোষণা করেছিল। 2022 সালে দেউলিয়া হওয়ার পর এটি শ্রীলঙ্কায় প্রথম বড় বিদেশি বিনিয়োগ। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর চীনা ঋণে তৈরি। সেই বিপুল পরিমাণের অর্থ ফেরত দিতে না পারায় বন্দরটি 99 বছরের জন্য বেইজিংকে লিজ দিয়েছে কলম্বো। ভারতের উদ্বেগ, এই সুযোগ কাজে লাগিয়ে সেখানে সামরিক ঘাঁটি তৈরি করবে চীন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।